কার্যবিধির 54 ধারায় যেটা বেসিক্যালি আপনাকে বলতেছে যে 9টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 55 ধারায় আপনাকে বলতেছে 3টি ক্ষেত্রে থানার ওসি থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 57 ধারায় জামিনের অযোগ্য অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। 58 ধারায় এখতিয়ারের বাইরে পুলিশ অনুসরণ করে গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানায়। 59 ধারায় জনসাধারণ 2টি অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে পুলিশের নিকট হাজির করবে। পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করে 57 ধারায় ব্যবস্থা নেবে। ফৌজদারি কার্যবিধি আইনের 61টি ধারা আপনাকে বলতেছে পুলিশ অফিসার কোনো আসামিকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবে না, অবশ্যই নিকটতম ম্যাজিস্ট্রেটের হাজির করতে রাখতে হবে। 24 ঘন্টার বেশি যদি আটক রাখতে চান অবশ্যই আপনাকে আদালতের অনুমতি নিয়ে মানে হেফাজতে রাখতে, এছাড়া কিন্তু হেফাজতে রাখার আইনগত কোনো ভিত্তি নাই বা বিধান নাই। কার্যবিধি আইনের আপনার 66 ধারা আপনাকে বলতেছে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করলে পুনরায় অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা যাবে। এরপরে 67 ধারায় বলতেছে 66 ধারার গ্রেপ্তার করার করার ক্ষেত্রে কার্যবিধি 47, 48, 49 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে এরপরে আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 6ষ্ঠ অধ্যায়, যেখানে বিভিন্ন পরোয়ানা সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করছে। কার্যবিধি আইনের 68 থেকে 74 পর্যন্ত আলোচনা করছে আপনার সমন সংশ্লিষ্টতা বিষয়। 75 থেকে 86 পর্যন্ত আলোচনা করছে গ্রেপ্তারি পরোয়ানা কি, কখন, কিভাবে জারি করতে হয় তা সেই পদ্ধতি। 87 ধারায় হুলিয়া, 88-তে কোরক, 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যাবর্তনের নিয়ম, 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা কখন জারি করা যায়। 93-র ক-তে আপনাকে বলতেছে বাংলাদেশের বাইরে সমন কিভাবে জারি করবেন। 93-র খ-তে বলতেছে বাংলাদেশের বাইরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন। 93-র গ-তে বলতেছে যে বিদেশ থেকে পরোয়ানা বাংলাদেশে যখন আসবে কিভাবে উহা তামিল করতে হবে, বিশেষ করে গ্রেপ্তারি পরোয়ানা। কার্যবিধি আইনের 94 ধারায় বলতেছে কোন দলিল পত্র হাজির করার জন্য থানার ওসি এবং আদালত সমন দিতে পারে। 96 ধারা বলতেছে তল্লাশি পরোয়ানার সংজ্ঞা। 97 ধারায় তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ আদালত করবে। 98 ধারায় চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল দলিল বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা আপনার ইস্যু করতে পারে উদ্ধার করার জন্য। 99 ধারায় বলতেছে এখতিয়ারের বাইরে যখন তল্লাশি পরোয়ানা আপনার উদ্ধার কার্যক্রম চলবে সেক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া কিংবা কার্যক্রম কি। 99-র ক-তে বলতেছে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা হলে তখন তল্লাশি কার্যক্রম পুলিশ অফিসার সাধারণত কিভাবে করবে সেই আইনানুগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 100 ধারায় বলতেছে অন্যায়ভাবে বা অবৈধভাবে কোনো ব্যক্তিকে আটকিয়ে রাখলে সেই ক্ষেত্রে উদ্ধারের আইনানুগ প্রক্রিয়া বা কে নির্দেশ দেবে সেই প্রক্রিয়ার কথা বলছে। ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারায় বলছে যে গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে বিধিবিধান প্রযোজ্য তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও সেম একই বিধিবিধান প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধি আইনের 102-এ বলতেছে যে তল্লাশির সাধারণ আবদ্ধ স্থান, তল্লাশির সাধারণ নিয়ম কি। 103-এ বলতেছে তল্লাশির সাধারণ নিয়মাবলী। এরপরে বলতেছে 104-ই বলতেছে যে দলিল হাজির করার জন্য নোটিশ দেওয়া হয়েছে ওই দলিল আদালত যতদিন ইচ্ছে ততদিন আটক রাখতে পারবে। 105-এ বলতেছে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে সরাসরি তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে, এই ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে দেছে। এই হলো মোটামুটি আমাদের পড়া ছিল, রিভিশন দিলাম। আজকে আমরা 106 থেকে সামনের দিকে যাব। 106 থেকে সামনের দিকে মূলত এটা হচ্ছে শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকা। আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন। এই সেশন থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বন্ধুরা। এখান এখান থেকে কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে, এটা কিন্তু আপনারা জানেন। তো ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইনের এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা আগে আমাদেরকে শিখতে হবে। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে শান্তি রক্ষা মুসলেকা এবং সদাচরণের মুসলেকার মধ্যে পার্থক্য লেখো। আর একটা প্রশ্ন যেটা আসে, টিকা আসে বা সংজ্ঞা আসে, শান্তি রক্ষার মুসলেকা কি, সদাচরণের মুসলেকা কি। এই দুটো প্রশ্ন জানলেই আপনার এই অধ্যায় শেষ, বেশি পেঁচাতে যাবে না। আমার কথা হচ্ছে পরীক্ষায় যেটা আসবে সেটাকে আপনাকে ভালো করে জানতে, শিখতে, বুঝতে হবে। উল্টো পাল্টা জিনিস পড়ে কখনো সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না। তাহলে আমরা নর্মালি একটা থিওরি শিখবো, পরে বইতে কি আছে ওটা পরে শিখবো। শান্তি রক্ষার মুসলেকা কি? শান্তি রক্ষার মুসলেকা শান্তি রক্ষার্থে যে মুসলেকা সম্পাদন করা হয় তাকেই শান্তি রক্ষার মুসলেকা বলে, এক কথায় শেষ। ঠিক আছে না? আপনি যদি এইটুক লেখেন তাও কিন্তু আপনার হবে, তবে অত ভালো হবে না। মূলত বইয়ের মতো করে আপনাকে লিখতে হবে। সদাচরণের মুসলেকা কি? সদাচরণ করার নিমিত্তে যে মুসলেকা সম্পাদন করা হয় তাকে সদাচরণের মুসলেকা বলা হয়। ঠিক আছে কিনা? আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 106 এবং 107
এই দুটো ধারায় শান্তি রক্ষার মুসলেকার সংজ্ঞা প্রদান করছে এবং শান্তি রক্ষার মুসলেকা কে কখন কিভাবে নিবে সেই আইনানুগ প্রক্রিয়ার কথা এখানে ব্যাখ্যা করছে। এখান থেকে এমসিকিউ পরীক্ষা আসবে, একটা সূত্র মনে রাখবেন যে 3 3 এই এটা বইতে লিখে রাখেন, 3 3 তার যে প্রশ্নটা আসে যে কার্যবিধি আইনের 106 ধারা মোতাবেক কত বছরে শান্তি রক্ষায় মুসলেকায় আবদ্ধ করা হয়? 3 বছর। 107 ধারায় কত বছরের মুসলেকা? 1 বছর। 108 ধারায় কত বছর? 1 বছর। 109 ধারায় কত বছর? 1 বছর। 110 ধারায় কত বছর? 3 বছর। অর্থাৎ এই 4টা এমসিকিউর যে কোনো একটা এমসিকিউ পরীক্ষায় সবসময় আসে যে এই ধারায় কত বছরের মুসলেকা সম্পাদনের আদেশ হয়, এই ধারায় কয় বছরের মুসলেকা সম্পাদনের আদেশ হয়। সুতরাং এটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে, এই 4টা এমসিকিউ থেকে যে কোনো একটা এমসিকিউ পরীক্ষা আসে। শান্তি রক্ষার মুসলেকা এর ইংরেজি প্রতিশব্দ আছে দা পিস কিপিং মার্স, ঠিক আছে কিনা? এমসিকিউ আসতে পারে ইংরেজি দা পিস কিপিং মার্স কথাটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত? শান্তি রক্ষার মুসলেকা, সদাসনের মুসলেকা, তারপর আছে আপনার এই যে মিসকন্ডাক্ট, কোনোটি না। সঠিক অ্যান্সার কি? শান্তি রক্ষার মুসলেকা। তাহলে শান্তি রক্ষার মুসলেকা এবং সদাসনের মুসলেকা আজকে আমরা এই বিষয়টা জানবো। এরপরে নবম অধ্যায়ে চলে যাব যেখানে আলোচনা করা হয়েছে বেআইনি সমাবেশ বিষয়। কথা না বলি আমরা মনে মনে ইস্তেগফার পড়ি এবং ওই সূত্রটা মনে রাখবেন 3 1 অর্থাৎ 3 বছর, 1 বছর, 1 বছর, 1 বছর, 3 বছর। এই সূত্রটা মনে রাখলে যে কোনো একটা এমসিকিউ পরীক্ষা আসবে। পরীক্ষার হলে একটা এমসিকিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 29 পাই হাজার হাজার লোক ফেল করে, সুতরাং 30 আপনাকে পাইতেই হবে। ঠিক আছে কিনা? আশা করি বুঝতে পারতেছেন। তাহলে 106 ধারায় মূলত কি বলতেছে? ও আর একটা কথা আমি বলি, না বললে হয়তো আপনারা বুঝবেন না। এখানে এখানে মূলত যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে যে আমাদের প্রচলিত বাজারে যে বিভিন্ন গাইড আছে সেসব গাইডে লেখা আছে শান্তি রক্ষার মুসলেকা নেওয়া হয় 106 7 ধারায়, 108 9 ধারায় সদাসনের মুসলেকা নেওয়া হয় না। এটা আপনাদের ভুল ধারণা। নর্মালি একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে 106 এবং 107 ধারায় শান্তি রক্ষার মুসলেকা কেন নেওয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, ঠিক আছে কিনা? আর এরপরে নোটিশের জবাব যদি সন্তোষজনক না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে 117 ধারা মোতাবেক হচ্ছে আপনার এই মুসলেকা আপনাকে সম্পাদন করা হয়, যে আপনার জবাব সঠিক হয়নি সেই ক্ষেত্রে আপনি এই মুসলেকা সম্পাদন করুন। আর এই মুসলেকার শর্ত যখন লঙ্ঘন করা হবে তখন 123 ধারা মোতাবেক আপনার এই শান্তি রক্ষা মুসলেকা লঙ্ঘন করার জন্য শাস্তি দেওয়া হয়। তাহলে আমরা এখানে যে বিষয়টা একটু ক্লিয়ার হলাম সেটা হচ্ছে 106 7 ধারায় মুসলেকা কিন্তু নেওয়া হয় না। ক্লিয়ার কিনা? কারণ দর্শাতে হয় যে আপনাকে কেন মুসলেকা নেওয়া হবে না, কেন আপনাকে এই কাম করা হবে না বলেন। তো ওই ব্যক্তি কারণ দর্শানোর নোটিশে জবাব দেয়, যদি জবাব সন্তোষজনক না হয় 117 ধারা মোতাবেক বলা হচ্ছে যে আপনার এই করে কি বলে ওটা, এই ইনকোয়ারি করে এবং 118 ধারা মোতাবেক হচ্ছে আপনার এই মুসলেকা সম্পাদন করা হয়। আবার ঠিক তেমনি ফৌজদারি কার্যবিধি আইনের 108 9 10 এই 3টা ধারায়ও কিন্তু সদাচরণের মুসলেকা নেওয়া হয়, নয় কারে না। এখানে আপনাকে কারণ দর্শানো হয়। কি বলতেছে? কারণ দর্শানো হয়। বলে যে কেন আপনার কাছ থেকে 1 বছরের মুসলেকা, সদাচরণের মুসলেকা নেওয়া হবে না, কারণ দর্শান। তো তারপরে সে কারণে জবাব দেয়। জবাব যদি সন্তোষজনক না হয় 117তে আদালত অনুসন্ধান বা ইনকোয়ারি করে, এই 118 দ্বারা আবার আসছে তার তার কাছ থেকে মুসলেকা সম্পাদন করে এবং মুসলেকা সম্পাদন করার পর ওই ব্যক্তি যখন লঙ্ঘন করে তখন তার শাস্তি হচ্ছে কার্যবিধি আইনের 123 ধারা। একেবারেই সহজ। ঠিক আছে কিনা বন্ধুরা? আশা করি আমার কথা মনে হয় বুঝে ফেলছেন। তাহলে একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে যে শান্তি রক্ষার মুসলেকা এবং সদাচরণের মুসলেকা যদি লঙ্ঘন করে কোনো ব্যক্তি, শর্ত লঙ্ঘন, কোন ধারায় শাস্তি আছে সিআরপিসি? তাহলে 123 ধারা মোতাবেক এই সিআরপিসি তার কি আছে? শাস্তির ব্যবস্থা কিন্তু রয়েছে। এটা আমরা একটু ব্যাখ্যা আকারে বা নর্মালি গল্পের মতো বলে গেলাম। কার্যবিধানের 106 ধারায় মূলত যে বিষয়টা বলতেছে যে দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার মুসলেকা কত ধারা? এমসিকিউ 106 ধারা। আর 107 ধারা কখন শান্তি রক্ষার মুসলেকা নেওয়া হয়? দণ্ডিত হওয়ার পূর্বে শান্তি রক্ষার মুসলেকা কেন নেওয়া হবে না তার কারণ দর্শাতে বলা হয়। 107 ধারায়, 106 ধারায় সাধারণত মুসলেকা ন্যায় সাধারণত কে নিতে পারে বন্ধুরা? বলতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, এরা হচ্ছে আপনার শান্তি রক্ষার মুসলেকা নেয়। অর্থাৎ একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরে আদালত যদি মনে করে এই ব্যক্তির কাছ থেকে মুসলেকা নেওয়া আবশ্যক, তাহলে ওই ব্যক্তিকে একটা বলে যে আগামী 3 বছর 3 বছরের কেন আপনার কাছ থেকে মুসলেকা নেওয়া হবে না তার হচ্ছে আপনার কারণ মানে কথা বলেন না ভাই। আগামী 3 বছর হচ্ছে সরাসরি হচ্ছে আপনার তার কাছ থেকে মুসলেকা সম্পাদন করা হয়, আগামী 3 বছর আপনি কোনো অপরাধ করবেন না। ঠিক আছে কিনা? আর 107 দ্বারায় বেসিক্যালি আপনাকে কারণ দর্শায় যে আপনি
কেন আগামী 1 বছর আপনি মুসলেকা আপনার কোনো শান্তির ভঙ্গে কোনো অপরাধ করবেন না, তাহলে হয়তো কৈফিয়ত আপনি দান করুন, ঠিক আছে কিনা। তখন কৈফিয়ত দিলে 17 ধারা মোতাবেক ওই আদালত অনুসন্ধান করে, এবং যদি প্রমাণিত হয় যে সে অপরাধী বা সে তার কাছ থেকে নেওয়া উচিত, সেই ক্ষেত্রে 118 ধারা মোতাবেক শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন করা হয়ে থাকে। তাহলে এখান থেকে এগুলো কিচ্ছু আসবে না পরীক্ষায়, জাস্ট জানতে হবে এমসিকিউ গুলো কিভাবে আসবে। 106 ধারা কখন মুসলেকা নেওয়া হয়? দণ্ডিত হওয়ার পরে মুসলেকা নেওয়া হয়। কে নিয়ে থাকে? আদালত নিয়ে থাকে। কোন আদালত? দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে কিনা। 106 ধারায় কত বছরে মুসলেকা সম্পাদন করা হয়? এখানে বলা আছে যে আপনার 3 বছরে মুসলেকা সম্পাদন করা হয়। তো একজন ব্যক্তির কোনো সাজা হলে এবং তার মুসলেকা সম্পাদন করা হলে আপিলের মাধ্যমে সাজা যদি বাতিল হয়ে যায়, তাহলে অটোমেটিক ভাবে এই মুসলেকাও কিন্তু আপনার বাতিল হয়ে যায়, মনে রাখবেন। আপিলের মাধ্যমে 106 ধারায় সাজা বাতিল হয়ে গেলে আপনার এই মুসলেকাও কিন্তু আপনার বাতিল হয়ে যায়। এই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা। ক্লিয়ার কিনা ভাই? বেশি পেছানো যাবে না, বেশি পেছাইলে পরীক্ষায় কিন্তু সব ফেল মারবো আমরা। সহজ পরীক্ষায় আসবে শান্তিরক্ষা হাসানের মুসলেকা কাকে বলে, অথবা আরেকটা প্রশ্ন যেটা আসে যে শান্তিরক্ষা এবং সদা হাসানের মুসলেকার পার্থক্য লেখো। এবং এবছর এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, কার্যবিধি আইনে আসার সম্ভাবনা কিন্তু শতভাগ থেকে যায়, এটা আপনারা জানেন। তাহলে আমরা যে বিষয়টা একটু এখন জানবো সেটা হচ্ছে 107 ধারা। 107 ধারাও কিন্তু শান্তি রক্ষার মুসলেকা। 107 ধারায় শান্তি রক্ষার মুসলেকা কে নিতে পারে? এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট পারে, বা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিতে পারে, ঠিক আছে কিনা। এতটুকু জানলে আপনি জানবেন, অর্থাৎ শান্তি রক্ষার নিমিত্তেই মূলত এই মুসলেকাগুলো সম্পাদন করা হয়ে থাকে। এখন মনে করেন আপনি একটা অন্যায় কাজ করছেন, কিন্তু বেসিক্যালি আপনি আপনি হচ্ছে আপনার আপনার বাড়ি ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ার সীমার মধ্যে না। তাহলে এই ক্ষেত্রে আইনগত করণীয় কি? এই ক্ষেত্রে আইনগত করণীয় কথা যদি একটু খেয়াল করে দেখেন, 107-এর 2 এবং 3-এ এই কথাগুলো লিখতেছে, বলতেছে ওই ম্যাজিস্ট্রেটকে আপনি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন বা আওতাধীন আছেন, ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বা আওতাধীনে আপনাকে প্রেরণ করা হবে, এবং ওই ম্যাজিস্ট্রেট আপনার কাছ থেকে শান্তি রক্ষার মুসলেকা যেভাবে সম্পাদন করার নিয়ম সেভাবেই বেসিক্যালি আপনার সম্পাদন করবে। এই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা। এগুলো কিচ্ছু আসবে না, জাস্ট মনে রাখবেন 107 ধারা শান্তি রক্ষার মুসলেকা কখন নেওয়া হয়? দণ্ডিত হওয়ার পূর্বে নেওয়া হয়। আর দণ্ডিত হওয়ার পরে নেয় কোন ধারায়? 106 ধারায়। 106 ধারায় কে নেয়? নেয় আছে দায়ের আদালত, হাইকোর্ট বিভাগ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর 107 ধারায় কে নেয়? জেলা ম্যাজিস্ট্রেট নাই, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই, ঠিক আছে কিনা। কি রক্ষার্থে নয়? শান্তি রক্ষার রক্ষার্থে নেওয়া হয়। 106 দ্বারা সরাসরি মুসলেকে নেওয়া হয়, কিন্তু 107 দ্বারা সরাসরি মুসলেকে নেওয়া হয় না। কারণ দর্শাতে বলা হয় যে আপনার কাছ থেকে কেন মুসলেকা নেওয়া হবে না, ঠিক আছে কিনা। কেন 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 এই কেন নেওয়া হবে না, এই কেনর কারণ দর্শাতে বলা হয় 107 দ্বারা। যদি সে সন্তোষজনক জবাব না দিতে পারে, 118 ধারা মোতাবেক মুসলেকা সম্পাদন করা হয়। আর এই মুসলেকা শর্ত যখন লঙ্ঘন করে, কার্যবিধি আইনের 123 ধারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে। কোন ব্যক্তির? যে ব্যক্তি মুসলেকার শর্ত লঙ্ঘন করছে। এখন এত কথা দরকার নাই, পরীক্ষায় কি আপনি এত ভেসাবেন না। আপনি লিখবেন যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধানের 106 এবং 7 ধারা মোতাবেক দণ্ডিত হওয়ার পরে, ক্ষেত্র বিশেষ দণ্ডিত হওয়ার পূর্বে কোনো অপরাধী অপরাধ করবে না, এই মর্মে শান্তি রক্ষার্থে যে মুসলেকা সম্পাদনের কারণ দর্শাতে বলা হয়, তাকেই মূলত শান্তি রক্ষার মুসলেকা বলা হয়। এইভাবে একটু সংক্ষেপে লিখবেন। পেআরবি কি দেবেন? পেআরবি দেবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের কত 286 ধারাটা আপনারা দেবেন, 287 বিধিটা আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে কিনা। আর সদাচরণে মুসলেখা কি বন্ধুরা? সদাচরণে মুসলেখা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 108, 9, 10। 108, 9, 10 এটা কিন্তু আপনাকে একটু মুখস্থ করতে হবে। 108, 9, 10-এ বলতেছে রাষ্ট্রদ্রোহমূলক প্রস্তাবের ব্যক্তির নিকট থেকে সদাচরণে মুসলেখা, অর্থাৎ কোন ব্যক্তি দণ্ডবিধি আইনের রাষ্ট্রদ্রোহমূলক কোন ব্যক্তি কোনো অপরাধ করলে 153 ক ধারা মোতাবেক বিভিন্ন শ্রেণীর মধ্যে কোনো বিদ্বেষ সৃষ্টি করলে, এরপরে বলতেছে অপরাধমূলক বল প্রয়োগ, ভয় ভীতি, হুমকি ধামকি এগুলো প্রদর্শন করলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ব্যক্তির কাছ থেকে কেন 1 বছরের মুসলেকা সম্পাদন করা হবে না? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কারণ দর্শানোর নোটিশ দেয় 108 ধারায়। 109 ধারায় আপনাকে বিষয়টা বলতেছে যে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদাচরণে মুসলেকা কারণ, অর্থাৎ যে ব্যক্তি ভবঘুরে এবং সন্দেহজনক, দ্যাট মিনস ফৌজদারি কার্যবিধানের 55 ধারায় কিছু 3 শ্রেণীর ব্যক্তির কথা বলতেছে, ওই ব্যক্তির কাছ থেকে সদাচরণের মুসলেকা নেওয়া হচ্ছে 109 ধারায়। আর 110 ধারা থেকে রিটেনে যে প্রশ্নটা 22 সালে আসছিল, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অভ্যাসগত কোন কোন ব্যক্তির নিকট থেকে সদাচরণে মুসলেকা নেওয়া হয়ে থাকে, কোন কোন ব্যক্তি। এখানে যাদের কাছে হ্যান্ডবুক আছে বা ভাষ্য আছে দেখেন অনেকগুলো ব্যক্তির নাম বলতেছে। তাহলে যে ব্যক্তি অভ্যাসগত ভাবে দস্যু, গৃহভঙ্গকারী, চোর, জালিয়াতি,
অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করে, অভ্যাসগতভাবে চোরদের রক্ষা করে, অভ্যাসগতভাবে ব্যক্তি অপহরণ করে ব্যক্তিদের ফুসলায় নিয়ে যায়, দণ্ডবিধির 12 অধ্যায়ের কোনো অপরাধ করে, তারপর হচ্ছে আপনার অপরাধে কোনো সহায়তা করে, অভ্যাসগতভাবে আপনার আপনার এই যে শান্তি ভঙ্গের কোনো অপরাধ করে, এমন দুর্দান্ত প্রকৃতির লোক এই ব্যক্তিকে সমাজের জন্য ছেড়ে রাখা বিপজ্জনক। তাহলে এই শ্রেণীর ব্যক্তির কাছ থেকে মূলত হচ্ছে এই শান্তি রক্ষার মুসলেকা হচ্ছে আপনার মানে মানে সদস্যদের মুসলেকার কারণ দর্শানো হয়ে থাকে। আমি একটু একটু স্লোই বলি, তাই না, বেশি দ্রুত হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে যে প্রশ্নটা পরীক্ষা আসবে না, সেটা হচ্ছে শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকার পার্থক্য লেখো। তাহলে প্রথমে হচ্ছে আপনাকে শান্তি রক্ষার সংজ্ঞা দেওয়া লাগবে, এবার সদাচরণের আপনাকে মুসলেকার সংজ্ঞা দেওয়া লাগবে। এবার আপনি লিখবেন যে শান্তি রক্ষার মুসলেকা ক্ষেত্র বিশেষ দণ্ডিত হওয়ার পরে নেওয়া হয় এবং ক্ষেত্র বিশেষ দণ্ডিত হওয়ার পূর্ব পূর্বেও কারণ দর্শানো হয়ে থাকে, কিন্তু সদাচরণের মুসলেকা সবসময় দণ্ডিত হওয়ার পূর্বেই হচ্ছে আপনার নেওয়া হয়ে থাকে। আহ শান্তি রক্ষার মুসলেকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত নিয়ে থাকে, ক্ষেত্র বিশেষ জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়ে থাকে। অপরদিকে সদাসনের মুসলেকা সবসময় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার নিয়ে থাকে। শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে পিআরবি 286 ব্যবহার করব, সদাসনের মুসলেকার ক্ষেত্রে পিআরবি 287, 288, 289 বিধি আমরা ব্যবহার করব। ঠিক আছে কিনা বন্ধুরা? শান্তি রক্ষার মুসলেকা আপনার 106 ধারা মোতাবেক 3 বছর এর কারণ দর্শানো বা 3 বছরের মুসলেকায় আবদ্ধ করা হয়, 107 ধারা মোতাবেক 1 বছরের মুসলেকায় আবদ্ধ করা হয়। আর সদাচরণের মুসলেকা 100 কত 108-এ হচ্ছে 1 বছর, 109-এ 1 বছর, 110-এ 3 বছরের মুসলেকায় আপনাকে আবদ্ধ করা হয়ে থাকে। ঠিক আছে কিনা? শান্তি রক্ষার মুসলেকা শান্তি রক্ষার নিমিত্তে সম্পাদিত হয়, সদাচরণের মুসলেকা সদাচরণ করার নিমিত্তে বেসিক্যালি আপনার সম্পাদিত হয়ে থাকে। এটা 6-7টা পার্থক্য বলে আমার সামনে কিন্তু বই নাই, আমি না দেখেই বলছি। তাহলে এটা দেখবেন আমার গাইডে আছে, শুধু আমার গাইড বললে ভুল হবে, বাংলাদেশের সব গাইডে এই প্রশ্নটা আছে। দয়া করে নিজেদের মতো করে এটা আপনাকে মুখস্থ করতে হবে। এখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেটা আমি আগেই মুখস্থ করে লিখে রাখছি, একটু শোনেন। যেমন 106 ধারায় কত বছর? 1 বছর। 107 ধারায় কত বছর? 106 ধারায় 3 বছর। 6 ধারায় কত? 7 ধারায় কয় বছর? 3 বছর, 1 বছর। 108-এ 1 বছর, 109-এ 1 বছর, 110-এ 3 বছর। 110 ধারা মোতাবেক কে সদাচরণের মুসলেকা নিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর একটা এমসিকিউ আসতে পারে যে 110 ধারা মোতাবেক কোন শ্রেণীর ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুসলেকা নেওয়া হয়? তাহলে অভ্যাসগতভাবে চুরি ডাকাতি দস্যুতা করে, অপরাধীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয়, তারপর আছে ঠগ বা দাঙ্গাবাজ প্রকৃতির লোক, শান্তি ভঙ্গের প্রকৃতির লোক, এই ধরনের ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়। ঠিক আছে কিনা? 105 107 ধারা 8 ধারা মোতাবেক কোন শ্রেণীর ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়? রাষ্ট্রদ্রোহমূলক যে ব্যক্তি অপরাধ করে এই ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়। 109 ধারা মোতাবেক কোন ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়? যে ব্যক্তি ভবঘুরে সন্দেহভাজন, এই ব্যক্তির কাছ থেকে মুসলেকা সম্পাদন করা হয়ে থাকে। ঠিক আছে কিনা? এখান থেকে আর একটা এমসিকিউ যেটা খুবই গুরুত্বপূর্ণ, 106 ধারা মোতাবেক দণ্ডিত হওয়ার পূর্বে না পরে মুসলেকা সম্পাদন করে? দণ্ডিত হওয়ার পরে সাধারণত এটা করে। ঠিক আছে কিনা? 107 ধারায় দণ্ডিত হওয়ার পূর্বে সাধারণত এই মুসলেকা গুলো আপনার সম্পাদন করা হয়ে থাকে। এত পেশায়েন না, যেটা পরীক্ষায় সেটাই শেখেন। সেটা হচ্ছে শান্তি রক্ষা এবং সদাচরণ মুসলেকার পার্থক্য লেখো। এটা নিজ দায়িত্ব আল্লাহর বান্দা যারা আছেন আজকে রাতেই দরকার একবার লিখবেন যে স্যার ভাই যেহেতু বলছে এই পার্থক্যটা আমি লিখি পারি কিনা। বলতে পারবেন না ইনশাল্লাহ? লিখবেন শান্তি রক্ষা সদাচরণ মুসলেকার পার্থক্য লেখো, এটা একটু গাইড দেখে লিখবেন। আচ্ছা, একজন বলছে যে ভাই 109 ধারা এবং 110 ধারা পার্থক্য কি? তুমি 5 মিনিট দাঁড়াই খাও এই প্রশ্ন করার কারণে। 109 ধারা তো বললামই, যে ব্যক্তি কি ভবঘুরে এবং হচ্ছে সন্দেহভাজন, অর্থাৎ কার্যবিধি আইনের ওই 55 ধারা মোতাবেক। আর ভবঘুরে বলতে কি? যার কোনো প্রকাশ্য জীবন জীবিকা নেই, যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করতেছে, এই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে 109 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। কথা বুঝতে পারতেছেন কিনা? ওই কার্যবিধি আইনের 55 ধারায় যে 3টি পয়েন্ট বলছে, ওই 3টি পয়েন্টের ক্ষেত্রে 109 ধারা। ক্লিয়ার কিনা? 2টি পয়েন্ট এখানে। আর 110-এ বলতেছে অভ্যাসগত ভাবে যে ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, দস্যুতা করে, অপরাধীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয়, ফুসলিয়ে দেয়, তারপরে দাঙ্গাবাজ প্রকৃতির লোক, শান্তি ভঙ্গ বা শান্তি নষ্ট প্রকৃতির লোক, যাকে সমাজে জিম্মাদার ব্যতীত বা জামিনদার ব্যতীত জামিনে মুক্ত রাখা বিপজ্জনক, এই ব্যক্তির কাছ থেকে কারণ দর্শাতে হয় যে আপনি কেন আগামী 3 বছর মানে সদাচরণের মুসলেকা করবেন না, তা জবাব দেন। তো জবাব সে দেবে, যদি জবাব সন্তোষজনক না হয় 118 ধারা মোতাবেক মুসলেকায় আবদ্ধ করবে। কে করবে? এমসিকিউ আদালত করবে। কোন আদালত? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট করবে। এই হলো আপনার 110 ধারা। বুঝতে পারছেন? এই যে কি লেখছে, এটা কি রাকা রাকা আর রাতুল দুইজনে কি আলোচনা করে? হ্যাঁ, দুই মুরব্বী কি আলোচনা করেন? আমি কি ভুল বললাম না ঠিক বলতেছি গন্ধি?
ঠিক আছে না, ভুল বললাম? হ্যাঁ, আচ্ছা। আমরা 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 এখানে এই প্রশ্নটাই একটু মুখস্থ করে ফেলবো, এবং হচ্ছে আমাদের পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ আমরা এইভাবে এটা ক্লিয়ার করবো। এখান থেকে একটাই প্রশ্ন, খালি পার্থক্য, এই পার্থক্যটা পড়ে ফেলবেন। আর প্রায় 20টা এমসিকিউ আমি বললাম, এই 20টা এমসিকিউ যে কোনো একটা যদি এমসিকিউ দেখবেন আপনারা এখান থেকে পাবেন। এখন আমরা যে যে বললাম যে 118 ধারায় মুচলেকা নিয়ে ফেলায়, আর 124 ধারায় যাইয়ে হচ্ছে 123 ধারায় যায় শাস্তি দেয়, আর 124 ধারায় বলতিছে যে যে ব্যক্তিকে আপনার মুচলেকার শর্ত লঙ্ঘন করার জন্য আপনাকে কারারুদ্ধ করা হয়েছে, অর্থাৎ আপনি শান্তি রক্ষার মুচলেকা মানেন নাই, সদাচরণের মুচলেকা মানেন নাই, আপনাকে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন ঢুকানোর পরে আদালত মনে করতেছে যে মুসলিম মনে হয় ভালো হয়ে গেছে, মুসলিম মনে হয় ভালো হয়ে গেছে, সে আর খারাপ কাজ মনে হয় করবে না। কে মনে করতেছে? আদালত মনে করতেছে। তারে এখন ছাড়িয়ে দিলে সে সমাজের জন্য বিপজ্জনক না, সে একজন আল্লাহ ওলি হয়ে গেছে। তাহলে এই 124 ধারা যেটা বলতেছে যে আদালত অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ব্যক্তিকে মুসলেকার শর্ত লঙ্ঘন করার জন্য কারারুদ্ধ করা হয়েছে, এই আদালতই মনে করতেছে মুসলিম ভালো হয়ে গেছে, তারা ছাড়িয়ে দিলে এখন আর কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আদালত কি শর্ত সাপেক্ষে বা বিনা শর্তে অথবা যে কোনো শর্তে কি করতে পারে? ওই ব্যক্তিকে জামিনে ছেড়ে দিতে পারে। জামিনে ছাড়ার পরে যদি দেখে যে মুসলিমদের ছাড়ছে, এ তো ছাড়ার পরে যাই আরো দাঙ্গা দাঙ্গা দাঙ্গাবাজ টাইপের লোক হয়ে গেছে, সে মাসুদ মাসুদ আর ভালো হবে না। মাসুদ মানে আদালতের মানে কোর্টে মানে কারাগার থেকে বের হয়ে আবার সেম একই প্রকৃতির অপরাধ আবার করতেছে। সেই ক্ষেত্রে 124-6 বলতেছে যে শর্তে মাসুদরে ছাড়ছে বা মুসলিমরে আদালত ছাড়ি দিয়েছে, তাকে ওই শর্ত বাতিল করে পুনরায় তাকে আসছে আবার গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। এই যে আমরা যে প্রায় লিখি যে 124-6 পুলিশ আবার ধরে ফেলবে, এই হলো 124-6। রিটার্নে একটা প্রশ্ন আসতে পারে যে শান্তিরক্ষা সদস্যের মুচলেকার কারারুদ্ধ ব্যক্তিকে কখন জামিনে ছাড়া যায়, তার আইনগত বিধান কি? তার আইনগত বিধানই হচ্ছে একটাই ধারা, 124 ধারা। ক্লিয়ার কিনা? অর্থাৎ মুসলিম বা মাসুদরে যখন কারাগার ঢুকানোর পরে আদালত মনে করে মাসুদ ভালো হয়ে গেছে, তারে ছাড়িয়ে দিল যে কোনো শর্তে বা বিনা শর্তে বা অল্প শর্তে, ছাড়ার পরে মাসুদ যাই আবার সেই একই আকাম শুরু করলো, সেই ক্ষেত্রে আদালত মনে করে মাসুদ তো ভালো লোক না, এরা আবার ওই শর্ত মানে বাতিল করে তখন তাকে আবার 124-6 বলবে, এর ধরি আবার 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 এর ঢুকো। এই হলো 124। আশা করতে বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? না বুঝলেও কোনো সমস্যা নাই, এগুলো পরীক্ষায় আসবে না। তাহলে মূল যে বিষয় আমরা এই 106 থেকে 124 পর্যন্ত আমরা যেটা জানলাম, এর ভিতরে একটাই প্রশ্ন, শান্তি রক্ষা সদস্য মুসলেকার পার্থক্য লেখো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই যে আপনার ওই 110 ধারায় যে অভ্যাসগত কোন কোন শ্রেণীর ব্যক্তির নিকট থেকে সদস্য কোন কোন শ্রেণী। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে 110 ধারায় প্রায় 8টা 9টা ব্যক্তির নাম কিন্তু লেখা আছে। ওই ব্যক্তির নামগুলো মুখস্থ। 22 সালের কার্যবিধি আইনের এই প্রশ্নটা কনস্টেবলদের আসছে যে অভ্যাসগতভাবে চুরি করে, ডাকাতি করে, দস্যুতা করে, অপরাধমূলক বল প্রয়োগ করে, অপরাধের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, অপরাধীকে ফুসলিয়ে দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শান্তি ভঙ্গের কোন প্রকৃতির অপরাধ করে, দাঙ্গাবাজ টাইপের লোক, হ্যাঁ, যাকে জামিনদার ব্যতীত আটকিয়ে রাখা বিপজ্জনক, হ্যাঁ, তারপর হচ্ছে এই শ্রেণীর ব্যক্তিকে হচ্ছে আপনার এই কেন 3 বছরের মুচলেকায় আবদ্ধ করা হবে না তার কারণ দর্শানো হয়। ঠিক আছে কিনা? এটা হচ্ছে 110 দ্বারা। এই 8টা 10টা ব্যক্তির নাম যদি লিখে দিতে পারেন, 5-এ 5, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। রেস্টুরেন্ট সুমিত, এএসআই সোহাগ স্যারের সাথে ল্যাবে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকুই জানলাম ভাই, বেশি পেঁচায় না আমার। কিভাবে আমি জানি না, এত সহজে আমি কেমনে বলি। দেখবেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যারা অযথা প্রতিটা ধারা পড়ে হাফেজ হন, লাস্টে এগুলো আসে না, তখন অন্যগুলো আসে, তখন অন্যগুলোই লিখতে পারেন না। একটাই পড়েন, আমার প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, দেখুন ভালো করবেন ইনশাল্লাহ। এখন আমরা চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। এই সেশন থেকেই আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে, এবছরও 100% আসবে। সেটা হচ্ছে এই বেআইনি সমাবেশ রিলেটেড প্রশ্ন। আপনারা জানেন বেআইনি সমাবেশের ইংরেজি হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। কি বলতেছে? বেআইনি সমাবেশের ইংরেজি হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। এই আনলফুল অ্যাসেম্বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং আপনারা অবশ্যই জানেন
যে এই আনলফুল অ্যাসেম্বলি শুধুমাত্র সিআরপিসিতেই আলোচনা করে নাই, আপনাকে বেআইনি সমাবেশ সংশ্লিষ্ট অধ্যায় আছে ফৌজদারি কার্যবিধি আইনের 127 থেকে 132, দণ্ডবিধি আইনের 141 থেকে 149, এবং পুলিশ আইনের দেখবেন 30, 30-এর 1, 2, 3, 4, 30-এর কয়ের 1, 30-এর কয়ের 2, অর্থাৎ চতুর্মুখী আলোচনা। আমি একটা প্রায় জিনিস, আমি যে কথাটা আপনাদেরকে বলি, যে এই টাইপের প্রশ্ন যখন পরীক্ষায় আসে আমরা কিন্তু প্রশ্ন ধরতে পারি না যে প্রশ্ন কিভাবে আসলো। একটা জিনিস আজকে মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই মনে রাখবো যে কিভাবে প্রশ্ন আসলে কোন আইন থেকে আসছে এটি শিখতে হবে আগে। যখন প্রশ্ন আসবে যে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি বা ক্ষমতা কি, ডাইরেক্ট চোখ বুঝে পুলিশ আইন দিয়ে অ্যান্সার করবেন। কথা ক্লিয়ার? সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, ক্ষমতা কি, দায় দায়িত্ব কি নিরূপণ করো। ডাইরেক্ট পুলিশ আইনের 30-এর 1, 2, 3, 4, 30-এর কয়ের 1, 30-এর কয়ের 2, সাথে কার্যবিধির 128 লাগবেন, সমস্যা নাই। এই হলো একটা পার্ট চলে গেল। যখন প্রশ্ন আসবে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ এর শাস্তি কি, দাঙ্গার শাস্তি কি, বেআইনি সমাবেশ দাঙ্গার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে দণ্ডবিধির প্রশ্ন। যখন প্রশ্ন আসবে বেআইনি অবৈধ জনতা কি, বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, এটাও কিন্তু আপনার পুলিশ আইনের ওই 30 ধারার প্রশ্ন। বাংলা কথা বুঝতেছেন নাকি আমার বুঝতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যখন প্রশ্ন আসবে সভা সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের মানে আইনগত করণীয় কি, এই ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের আইনগত করণীয় কি, সেই ক্ষেত্রে আপনাকে এই কার্যবিধি আইনের এই নিয়ম বা পদ্ধতি কি, সেই ক্ষেত্রে আপনাকে সিআরপিসির 127 থেকে 131 ধারা পর্যন্ত আপনাকে লিখতে হবে। এখন প্রশ্ন হয়েছে সিআরপিসি দিয়ে, তুমি অ্যান্সার করে এসে পুলিশ আইন দিয়ে, পুলিশ আইনের 30 ধারার প্রশ্ন হয়েছে, তুমি বাংলা আলাপ লেহিত হয়েছো 27, 27, 28 লেহিত হয়েছো, তাহলে মার্ক কিন্তু আসবে না। তখন পরীক্ষার হল থেকে বের হয়ে মানে আর আল্লাহ কি করলাম, তাই না? আর আল্লাহ কি করলাম নাকি, এই আর আল্লাহ কি করলাম এই বলার সুযোগ কিন্তু দেওয়া যাবে না। পরীক্ষায় এমন জিনিস, একটু ভুল করে ফেললেই জীবন শেষ, ঠিক আছে কিনা? এখানে ভুল করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা চলে যাব বেআইনি সমাবেশ কি। নর্মালি আমরা যদি একটু বলি যে আইনের পরিপন্থী ভাবে যে সমাবেশ পরিচালিত হয় তাকেই বেআইনি সমাবেশ বলে। অর্থাৎ আইনে মার্কও আসবে বাংলা আলাপের মতো। আচ্ছা, তাহলে বলতেছে যে আইনের পরিপন্থী ভাবে যে সমাবেশ পরিচালিত হয় তাকে বেআইনি সমাবেশ বলে। নর্মালি আপনি একটু মাল মশলা মারি লিখবেন, আপনি এভাবে লিখতে পারেন যে আইনগত সমাবেশ করা বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে পারবে, তবে আইনের পরিপন্থী কোনো সমাবেশ পরিচালিত হলে তখন সেই সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। এরপর আমরা লিখবো বেআইনি সমাবেশ কাকে বলে। আপনি লিখবেন যে দণ্ডবিধি আইনের 141 ধারা মোতাবেক 5 বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত 5টি কাজ করলে তারা প্রত্যেকেই বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। 1 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীকে আপনাকে অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। তারপরে বলতেছে যে আপনার অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে হচ্ছে আপনার সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা প্রদান করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। তারপরে যে ব্যক্তি যে কাজ করতে বাধ্য হয় তাকে সেই কাজ জোর করে করানো। তারপরে বলতেছে যেদিকে যে ব্যক্তির আইনগত চলাচলের অধিকার আছে সেদিকে তাকে চলাচল মানে আইনগত সেই কাজটি করতে বাধা প্রদান করা। এই হলো বেসিক্যালি হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা বা হচ্ছে আপনার উপাদান। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা কিন্তু সিআরপিসি তে বলে নাই। বেআইনি সমাবেশ এর ইংরেজি হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। UNLAWFUL, আনলফুল অ্যাসেম্বলি, ASSEMBLY, অ্যাসেম্বলি। তোমাদের কিন্তু অলরেডি আমি ইংরেজি শিট দিছি। বিশেষ করে আমার মনে হয় 20টা মানে ইংরেজি মুখস্থ করলে আর মুখস্থ করা লাগে না। যেমন গ্রেপ্তারের ইংরেজি মুখস্থ করবেন, এই বেআইনি সমাবেশের ইংরেজি মুখস্থ করবেন, ডাকাতের ইংরেজি মুখস্থ করবেন, দস্যুতার ইংরেজি মুখস্থ করবেন, তারপর আছে মারামারির ইংরেজি মুখস্থ করবেন, তারপরে এই আত্মসাতের ইংরেজি মুখস্থ করবেন, বিশ্বাসভঙ্গের ইংরেজি মুখস্থ করবেন। এই ইংরেজি যখন আপনি লিখবেন ওই মাসুদের থেকে বা মুসলিমের থেকে, মাসুদ আর মুসলিম নামে কোন স্টুডেন্ট আছে নাকি আমার ক্লাসে? আছে তো অবশ্যই, এ নামে অনেক লোক আছে। আচ্ছা, মুসলিম তো আমাদের এএসআই মুসলিম ভাই আছে আমাদের জেলায়। মাসুদও অনেক অনেক লোক আছে। আচ্ছা, তাহলে এই মাসুদ এবং মুসলিমের থেকে দেখবেন যে আপনি আরো ভালো মার্ক পাচ্ছেন, কেননা এই ইংরেজি কিন্তু আপনাকে লিখতে হবে। ইংরেজি শিট আমি অলরেডি কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে কিনা? মাসুদ করিম আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই ইংরেজি না লিখলে আপনি কিন্তু অন্যদের থেকে 0.25 বা 0.50 মার্কে পিছিয়ে যাবেন, ঠিক আছে কিনা? অনেকের ভুল ধারণা স্যাররা খাতা দেখে মানে মার্ক দেয় না, খাতা পড়িয়েই কিন্তু মার্ক দেয়, আগের দিন নাই। আপনি ভালো লিখবেন, আপনি ভালো মার্কস পাবেন, এটাই নিয়ম, ঠিক আছে? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমরা তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের আমরা এই যে জিনিসটা শিখলাম যে বেআইনি সমাবেশের সংজ্ঞাটা আমরা কোন জায়গাতে পড়বো, আমরা পড়বো হচ্ছে, কোথা থেকে পড়বো বন্ধুরা, আমরা পড়বো হচ্ছে দণ্ডবিধি আইনের 141 ধারায় যে 5টা পয়েন্ট আছে ওইখানে, মেইন বইতেই 5টা পয়েন্ট একটু বড় করে দেওয়া। বেআইনি সমাবেশের সংজ্ঞা পারেন না এমন কেউ কোন আল্লাহর বান্দা আছেন নাকি? কেউ আছেন এখানে? নাকি আমি আবার বলবো? 1 নম্বর হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত যে কোনো 5টি কাজের একটি কাজ করলেই তারা বেআইনি সমাবেশ সদস্য বা তারা বেআইনি সমাবেশ করছে বলেই গণ্য হবে। 1 নম্বরে আছে অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে কি ভয়ভীতি দেখানো। তারপরে অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা প্রদান করা। তারপরে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। তারপরে 4 নম্বরে হচ্ছে যে ব্যক্তি যে কাজ করতে আইনগত বাধ্য তাকে সেই কাজ না করতে দেয়া। তারপরে 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার, পানার অধিকার বা সরাসরি অধিকার থেকে তাকে বঞ্চিত করা। এই 5টা কাজের যে কোনো একটা কাজ যারা করবে তারাই বেআইনি সমাবেশের সদস্য হয়ে করছে বলেই গণ্য হবে। এই যে লোকাল থানাগুলোতে দেখবেন একটা মারামারি হলেই কমন ধারা, কমন ধারা কি জানেন? লোকাল থানাগুলোতে মারামারি হলেই কমন ধারা, সেটা হচ্ছে 143, তারপর আছে 144, 148, তারপরে 341, 324, 325, 326, 307, 109। একেবারে মারামারি হলে এটাই কমন ধারা, চোখ বুঝে ধারা। এই দেখবেন থানাগুলোতে যত মারামারির মামলা একেবারে চোখ বুঝে এই ধারাগুলো আছে, ঠিক আছে কিনা? কথা কি জানেন তো? মারামারির ধারা এগুলোই। আচ্ছা তাহলে জানলে ভালো, না জানলে পড়তে হবে। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞাটা আল্লাহর রাস্তায় আপনারা একটু মুখস্থ করে ফেলবেন ভাই। একটা এমসিকিউ আসে যে বেআইনি সমাবেশে কতজন ব্যক্তির প্রয়োজন, তাহলে বেআইনি সমাবেশে 5 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন, ঠিক আছে কিনা? 5 বা ততোধিক ব্যক্তি কয়টি উপাদানের সমষ্টিতে এটা হবে সেটা আপনাকে বলতেছে যে আপনার এই 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 143 ধারা মোতাবেক তারা হচ্ছে দণ্ডিত হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, যাক ওটা পরে, ওটা দণ্ডবিধি ক্লাসে সব পড়াবানি। এখন আমরা পড়বো সিআরপিসি তে বেসিক্যালি সমাবেশ সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা কি বা দায় দায়িত্ব কি, ঠিক আছে কিনা, সে কিভাবে এটা ছত্রভঙ্গ করবে বা ছত্রভঙ্গ করার নিয়ম কি। তাহলে এখানে 127 ধারা আপনাকে বলতেছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দিতে পারে। তাহলে এমসিকিউ হতে পারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ আদেশ দিতে পারে কে? ম্যাজিস্ট্রেট পারে বা পুলিশ অফিসার পারে। তাহলে ম্যাজিস্ট্রেট বলতে কোন ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে, বা জেলা ম্যাজিস্ট্রেট আপনার এই কাজ করতে পারে। তারপরে পুলিশ অফিসার বলতে 27 ধারায় কোন অফিসারকে বোঝাইছে? এমসিকিউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বোঝাইছে। কথা কি বুঝতে পারতেছেন? 127 ধারায় শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বোঝাইছে, অন্য অফিসারে কিন্তু এখানে বোঝায়নি। কিন্তু পুলিশ আইনের 30-এর ক-1 যদি আপনারা দেখেন ওখানে কিন্তু এসপি পারে, এএসপি পারে, পুলিশের ইন্সপেক্টর পারে, থানার ওসি পারে, হ্যাঁ, অর্থাৎ অনেক অফিসারের কথাই ওখানে কইছে। কিন্তু 127 ধারায় শুধুমাত্র থানার ওসি কে একটা পাওয়ার দিয়েছে, অ্যাটর্নি পাওয়ার। যেমন কার্যবিধির 165-66-তে ওসির পাওয়ার আছে, 55 ধারায় ওসির পাওয়ার আছে, 153-তে ওসির পাওয়ার আছে। ঠিক তেমনি সিআরপিসি 127 ধারায় ওসি কে একটা স্পেশাল পাওয়ার দিয়ে রাখছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য তিনি নির্দেশ দিতে পারবে মৌখিকভাবে, যেন ছত্রভঙ্গ হয়ে যাও। আর যখনই নির্দেশ দেবে তখনই ছত্রভঙ্গ হয়ে যাওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য। যদি ছত্রভঙ্গ না হয় তাহলে কয় ধারায় অপরাধী বলেন? যদি ছত্রভঙ্গ না হয় তারা কয় ধারায় অপরাধী বলেন? এবারে যদি ছত্রভঙ্গ না হয় তারা কয় ধারায় অপরাধী বলেন না কেন? এইখানে কিন্তু মাইর আছে। যদি ওই সমাবেশ বৈধ সমাবেশ হয়, অর্থাৎ পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বা এসপি মহোদয়ের অনুমতি নিয়ে একটা সমাবেশ করছে, কোথায় করছে? মাগুরা জেলার এসপি মহোদয়ের অনুমতি নিয়ে মনে করেন আমাদের শ্রীপুর থানায় একটা সমাবেশ করছে, তাহলে এটা কিন্তু বৈধ সমাবেশ। এই সমাবেশ যখন তাদের সমাবেশের দেওয়া শর্ত লঙ্ঘন করবে, তখন এই লঙ্ঘন করলে যখন বলবে যে শ্রীপুর থানার ওসি যখন বলবে ভাই আপনার ছত্রভঙ্গ হয়ে যান, শ্রীপুরের লোক ছত্রভঙ্গ হলো না, তখন দণ্ডবিধি আইনের আপনার কত ধারা বলতেছে যে 145 ধারা মোতাবেক অপরাধী। আর 151 ধারা কখন আসে? যে সমাবেশের কোনো আইনগত বৈধতাই নাই, অর্থাৎ এসপি, মাগুরা জেলার এসপি মহোদয়ের অনুমতি না নিয়েই কিছু দুষ্কৃতকারী শ্রীপুর থানার সামনে জড়ো হয়ে মিছিল দিচ্ছে যে আমরা বিচার চাই, অমুক চাই, তমুক চাই, ঠিক আছে কিনা, এই সমাবেশের আইনগত কোনো বৈধতা নেই। শ্রীপুর থানার ওসি করছে যে ভাই আপনার ছত্রভঙ্গ হয়ে যান, ও তারা ছত্রভঙ্গ হচ্ছে না, তাহলে এই সমাবেশের শাস্তি হচ্ছে 151 ধারা। ক্লিয়ার? না বুঝলে আর বোঝানোর দরকার নাই আমার। 127 ধারায় বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা ম্যাজিস্ট্রেট
এই কি করতে পারবে, ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবে, এবং ছত্রভঙ্গের নির্দেশ দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের দায়িত্ব এবং কর্তব্য হবে। এই হলো কার্যবিধি আইনের 127 ধারায় আপনাকে এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে। 128 ধারায় বলতেছে যে মৌখিক নির্দেশ দিল খুবই বেতাড়া, শ্রীপুরের লোক খুবই বেতাড়া টাইপের লোক, এরা ছত্রভঙ্গ হচ্ছে না, সেই ক্ষেত্রে শ্রীপুর থানার ওসির কাজ কি, এই কথাটাই আপনাকে বলতেছে 128 ধারায়। তাহলে শ্রীপুর থানার ওসি অথবা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি শ্রীপুর থানায় যারা ভালো লোক আছে এদের কাছে সাহায্য চাবে যে ভাই আমার কথা তো মানতেছে না, আপনারা লিডার, খুব অনেক নেতা আছে এখানে বুঝছেন, তো আপনারা আসেন একটু ছত্রভঙ্গ করে দেন বা আমাদেরকে একটু সহায়তা করেন। এই যে যে ক্ষমতা, এই ক্ষমতার কথা বলতেছে 128 ধারায়, অর্থাৎ পাবলিককে ডাকিয়ে আনা যাবে। এবং পাবলিককে যখন ডাকা হবে, এই কোন পাবলিক, এরা কি সামরিক বাহিনীর সদস্য? না, সামরিক বাহিনীর সদস্য না, এরা হচ্ছে আম জনতা, যারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিন বাহিনীর সদস্য না। অন্য যারা বেসামরিক, যেমন আনসার হতে পারে, অন্য পুলিশ হতে পারে, বা সমাজের সুশীল ব্যক্তি হতে পারে, হ্যাঁ বিডিআর হতে পারে, এদেরকে ডাকা যাবে। এই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 128 ধারায়। এবং কোন নারীর কাছে কিন্তু সাহায্য চাওয়া যাবে না, বাংলা কথা বুঝতে পারতেছেন? কোন নারীর কাছে কিন্তু সাহায্য চাওয়া এমসিকিউ, কার কাছে সাহায্য চাইতে হবে? সাবালক পুরুষ, কোন দেশের? বাংলাদেশের। বিদেশি তা যাবে? তা যাবে না, বাংলাদেশের হতে হবে। কার কাছে সাহায্য চাওয়া যাবে না? কোন নারীর কাছে সাহায্য চাওয়া যাবে না। এবং কার কাছে সাহায্য চাওয়া যাবে না? কোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছে বা প্রতিরক্ষা বাহিনী বা সামরিক বাহিনী, কারা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের কাছে আপনি কোনো সাহায্য চাইতে পারবেন নয়াকারে না। এই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা। তো 128 ধারা রিটেনে প্রশ্ন আসতে পারে যে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কখন বেসামরিক শক্তি তলব করা হয়? তাহলে 127 ধারায় মৌখিক নির্দেশ অমান্য করার কারণে 128 ধারায় বেসামরিক শক্তি আপনার তলব করা হয়। বেসামরিক শক্তি বলতে কাদেরকে বোঝাচ্ছে? যিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য না, এমন ব্যক্তিদের কথাই আপনাকে বোঝাচ্ছে। ঠিক আছে কিনা? এইভাবে প্রশ্ন আসলে আশা করি আপনারা পারবেন এবং লিখতে পারবেন। তাহলে মনে করেন বেসামরিক ব্যক্তিও তলব করে কোনো কাজ হলো না, বা শ্রীপুর থানার লিডারকে, লিডার, হ্যাঁ 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 শিমুল ভাই, খুব আমাদের স্টুডেন্ট ভালো নয়, ভালো ছেলে আলহামদুলিল্লাহ, আমার প্রিয়। আচ্ছা, ইয়া ভাই আছে আমাদের, আরো মাগুরে আরো পরিচিত আরো অনেক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 128 ধারায় বেসামরিক ব্যক্তিদেরকে তলব করে কি হলো না, কোনো কাজ হলো না, তখন আপনার কাজটা কি? তখন আপনার কাজ হচ্ছে 129 ধারা মোতাবেক সামরিক স্বীকৃতি তলব করা। এই সামরিক স্বীকৃতি তলব কি আপনার আমজনতা পারবে? হ্যাঁ, পুলিশ অফিসার পারবে? পুলিশ অফিসার কিন্তু পারবে না। পুলিশ অফিসার পারবে, একটা ক্যাটাগরি আছে। কোন পুলিশ অফিসার পারবে বন্ধুরা? এখানে বলতিছে যে আপনার পারবে হচ্ছে মেট্রোপলিটন এলাকায় কেবলমাত্র পুলিশ কমিশনার মহোদয় এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং জেলা এলাকায় বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট মহোদয়, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেবলমাত্র তিনি সামরিক শক্তি তলবের মাধ্যমে এই সমাবেশ ছত্রভঙ্গ তিনি করতে পারবেন। রিটেনে বা এমসিকিউ আসতে পারে যে মেট্রো এলাকায় সামরিক শক্তি তলব করতে পারে কে? কেবলমাত্র পুলিশ কমিশনার। মেট্রো ব্যতীত অন্যান্য বা জেলা এলাকায় কে তলব করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তলব করতে পারে। এসআই, এএসআই, হ্যাঁ ওসি, হ্যাঁ এরা কিন্তু, এসপি, এএসপি, এরা কিন্তু সামরিক শক্তি তলব করার ক্ষমতা রাখে না। কোথায়? জেলা এলাকায়। মেট্রো এলাকায় পারে। মেট্রো এলাকায় কে পারে? শুধুমাত্র পুলিশ কমিশনার মহোদয় আপনার পারে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার উপায়টা কি বলেন স্যার? কি পড়াচ্ছি আমি? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নিয়ম হচ্ছে 127 থেকে 131 ধারা। ডাইরেক্ট সবকটা পয়েন্টের ছোট ছোট করে লিখে দিলি এই ধারাগুলি আপনার অ্যান্সার। 127 ধারার সাথে পেয়ার বি কত? 142 লিখবেন। আর 128 ধারার সাথে পেয়ার বি 143 বিধি আপনাকে লিখতে হবে। আমি কি বোঝাতে পারছি? বুঝছেন? আচ্ছা, 130 এবং 131 এই দুটো ধারা আমরা একটু, এই দুটো ধারা আমরা একটু একসাথে পড়বো। এই দুটো ধারা আমরা একটু একসাথে পড়বো, তাহলে মনে হচ্ছে আমরা পড়তে সুবিধা হবে। 130 ধারায় কইছে কি, এই যে যে 129 ধারায় সামরিক বাহিনীর অফিসারদেরকে আমি তলব করছি, তা ওদের সাথে কিছু নন কমিশন অফিসার আছে না, তারা কি কি করবে? তারা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক তার দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে। তারা অপরাধীদেরকে গ্রেফতার করতে পারবে, ছত্রভঙ্গ করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে। হ্যাঁ, কার নির্দেশ মোতাবেক? তারাই জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক এই কাজগুলো করতে পারবে। এই কথা হচ্ছে 131 ধারায় বলতেছে, 130 ধারায় বলতেছে। আর 131 ধারায় বলতেছে যে ঘটনাস্থলের পরিস্থিতি এমন হয়ে গেছে, যেমন এই যে 5ই আগস্টে হয়েছিল নাকি, যে ঘটনা ফিল্ডে কেউ নাই, ম্যাজিস্ট্রেটও নাই, পুলিশের বড় অফিসারও নাই, নাকি?
তাহলে এই এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য কি? তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, তাদের শ্রেয় বিচার বুদ্ধি বিবেচনা করে যত দ্রুত সম্ভব ছত্রভঙ্গ করে ম্যাজিস্ট্রেট এর সাথে যোগাযোগ করা এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেকই এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এবং আসামিদেরকে গ্রেপ্তার করা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা। এই হচ্ছে কার্যবিধির 131। তাহলে 130 হচ্ছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক সেনাবাহিনী পরিচালিত হবে, আর 131 হচ্ছে যে ঘটনাস্থলে সেনাবাহিনী নাই, ম্যাজিস্ট্রেট নাই, ঘটনা ঘটনা জটিল হয়ে গেছে, খুবই জটিল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসাররা যারা সেনাবাহিনীর আছে বা সিনিয়র অফিসার যারা আছে, তাদের শ্রেয় বিচার বুদ্ধি বিবেচনা করে তারা তাদের দায়িত্ব কর্তব্যগুলো বেসিক্যালি এখানে আপনার সম্পাদন করবে। এই কথাটা আপনাকে বলতেছে 131। আর 132 কি বলতেছে বন্ধুরা? 132 আপনাকে বলতেছে, থ্যাংক ইউ, 132 আপনাকে বলতেছে এই যে যারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে অংশগ্রহণ করেছে এদের বিরুদ্ধে কোনো দেওয়ানি ফৌজদারি মামলা রুজু করা যাবে না। কার অনুমতি ব্যতীত? আদালতের বা সরকারের অনুমতি ব্যতীত। এই ডিফেন্স কার্যবিধি আইনের 197 ধারা মোতাবেক দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে উপস্থিত পুলিশ অফিসার বা তারপর আছে কনস্টেবল, এসআই, এএসআই, তারপরে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার, নন কমিশন প্রাপ্ত অফিসার, সেনাবাহিনীর কোন সৈনিক, হ্যাঁ, তারপর আছে 128 ধারা মোতাবেক বেসামরিক কোন ব্যক্তি, হ্যাঁ, সাধারণ জনতা যারা ছত্রভঙ্গে অংশগ্রহণ করছে, তারা তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রুজু করা যাবে না। এমসিকিউ, কার অনুমোদন ব্যতীত? এটা আছে সরকারের অনুমোদন ব্যতীত। এই ডিফেন্সটা কার্যবিধির কয় ধারায় দিয়েছে? 197 ধারায় দিয়েছে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সময় ছত্রভঙ্গের কাজে যে সকল ব্যক্তিরা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না, এমন ব্যক্তিগুলো কে কে? তাহলে এই 128 থেকে 127 থেকে 131 পর্যন্ত যাদের কথা আলোচনা করছে তারাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ মানে পুলিশ হতে পারে, পুলিশের কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, এএসআই হতে পারে, তারপরে পাবলিক হতে পারে 128 ধারায়, নন কমিশন প্রাপ্ত পুলিশ সদস্য হতে পারে, কোন সেনাবাহিনীর সদস্য হতে পারে, কমিশন প্রাপ্ত কোন সেনাবাহিনীর অফিসার হতে পারে, হ্যাঁ, এই সকল ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কোনো মামলা রুজু করা যাবে না। বইয়ের কথার সাথে কি আমার কথা মিলতেছে না? বইতে অনেক হিজিবিজি করে লেখছে, আমি একবারে বাংলা আলাপ পড়াই দিলাম যাতে আপনাদের মাথায় ঢোকে। তাহলে এখান থেকে আমাদের নর্মালি অ্যান্সার হচ্ছে যে যে বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নিয়ম লেখো। এই নিয়ম যখন আপনি লিখবেন সেক্ষেত্রে 127 থেকে 131 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, হ্যাঁ, আপনার কোন কোন ব্যক্তি গুলো তার কার্যক্রমে রক্ষা কবচ হিসেবে কাজ করবে, তখন ওই ব্যক্তিদের নাম যখন আসবে একটাই ধারা, 132 ধারা, এটা আপনাদেরকে একটু লিখতে হবে। দেওয়ানি ফৌজদারি মামলার ক্ষেত্রে 99 থেকে 101 পর্যন্ত পেয়ারবি আপনাকে লেখা লাগবে। এই হলো মূল বিষয় ছিল। তাহলে আজকে আমরা 106 থেকে 132 পর্যন্ত পড়ে ফেললাম। আশা করি এর ভিতর থেকে রিটেনে যে প্রশ্নগুলো আসবে একটু বলি। যেমন বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নিয়ম লেখো, তারপর আছে জনসাধারণ কখন কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে, সামরিক বাহিনীকে কখন তলব করা হয়, তারা কিভাবে ছত্রভঙ্গ করতে পারে। তারপরে প্রশ্ন হতে পারে যে জনসাধারণ যখন ছত্রভঙ্গের কাজে অংশগ্রহণ করবে তারা কোন কোন কাজগুলো করবে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে থানার ওসি কার্যবিধি আইন অনুসারে কখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে, হ্যাঁ, তা কার্যবিধি আইন অনুসারে পুলিশ অফিসার ব্যতীত অন্য কে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে, একজন পুলিশ অফিসার কখন সামরিক শক্তি তলব করতে পারে, হ্যাঁ, এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। একটা আছে শান্তিরক্ষক সদস্য মুসলিম কাকে বলে, এই উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই 5-7টা রিটেনের প্রশ্ন কার্যবিধির এর ভিতরে আছে, এর বাইরে কোনো প্রশ্ন। একটা প্রশ্ন আছে যে শান্তিরক্ষার বা মুসলেকার শর্ত লঙ্ঘন করলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে 124 ধারার ওই বাংলা কথাগুলো লিখবেন। লিখে দিলে উত্তর শেষ। এখন আমরা পেয়ারবির ভিতর যাবো। থ্যাংক ইউ সো মাচ। পেয়ারবি পড়বেন, হ্যাঁ। শোনেন, এখনো যারা পড়াশোনা ঠিক মতো করতেছেন না, আমি বিনয়ের সাথে বলবো একেবারে আদা জাল খাই না। আদা জাল খাই না আমি বোঝেন? মানে আদা জাল খাই নেওয়া মানে হচ্ছে মরণ কামড় দিতে হবে যে আমার আর সময় নাই, এটাই আমার জীবনের শেষ পরীক্ষা, এইভাবে পড়তে হবে। আর আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার নিজেরই পরীক্ষা। কথা কি বুঝতে পারছেন?
আমি বিশেষ করে আমার জন্য একটু বেশি করে দোয়া করেন যেন আমি একটু ভালো করতে পারি, এবং আপনাদের জন্য দোয়া থাকবে যেন আপনারাও ভালো করেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, গাইড আশা করি খুব অচিরেই পাবেন। আমি খুব দ্রুত সময় আপনাদের, আমি একটা শীট তৈরি করতেছি। আমি একটা কথা বলবো যে এই শীট যারা পূরণ করবেন শুধুমাত্র তাদের এই গাইড গুলোই আমি মানে বের করবো। বেশি গাইড বিক্রি করে ওই টাকা পয়সা ইনকাম করার ধান্দা আমার নাই, কথা বুঝতে পারছেন? শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমি বইগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি, আদারওয়াইজ অন্য কিছু না। শুধু যারা নেবেন তারাই ফর্মটা পূরণ করবেন, অন্য পূরণ করে আমার টাকা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? টাকা পয়সা কি? ক্লাস এক ক্লাসে 1 মিনিট বিশ্রাম নেন ভাই, পানি মানি খাই। পেয়ারবিটা আর একটু বড় করা যায় না? পেয়ারবি, এই পেয়ারবি আর একটু বড় করা যায় না? একটু ভালো করে বড় করেন। আচ্ছা, আমরা পেয়ারবি কোন পর্যন্ত পড়ছিলাম ভাই, মনে আছে? 263 64 সব পড়া হয়ে গেছে, সামনে যাও, সামনে যাও, আরো সামনে যাও, হ্যাঁ। কেস ডায়েরি পড়া হয়ে গেছে, মৃত্যুকালীন জবানবন্দি পড়া হয়ে গেছে। সামনে যাও। 272 74 75 এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। 73 74 74 74 পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে থাক। 74 থেকে আজকে আমরা 75 75 পর্যন্ত, 75 পর্যন্ত পড়ছিলাম। 76 থেকে আমরা দেখে আছি, 76 থেকে দেখি, কথা বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পিআরবি 276, এটা হচ্ছে অধিকতর তদন্ত বা পুনঃ তদন্ত। পিআরবি গাইডে একটু কঠিন করেই লেখা আছে, আমরা একটু সহজ করে এটা জানবো। এখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে একটা মামলার চার্জশিট দেওয়ার পরেও কিন্তু কি থাকে, কিছু মামলার আসামিকে কিন্তু মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। আবার অনেক সময় কি হয়, বাদী কিন্তু নারাজি পিটিশন দেয় যে যে তদন্ত করা হয়েছে এই তদন্তটা আমি কিন্তু মানি না। তখন আদালতের নির্দেশে আপনার পুলিশ অফিসার উক্ত মামলাটি কিন্তু পুনরায় আবার তদন্ত করে, একেই মূলত পুনঃতদন্ত বা অধিকতর তদন্ত বলা হয়ে থাকে। অর্থাৎ 156 3 ধারা মোতাবেক একটা অপরাধকে আদালত তদন্তের আবার নির্দেশ দেয়। এটাই হচ্ছে অধিকতর তদন্ত বা পুনঃতদন্ত, ঠিক আছে কিনা? আর 277 ধারাটা একটু গুরুত্বপূর্ণ বেশি। সেটা হচ্ছে তদন্ত পুনর্জীবিতকরণটা কি। পুনর্জীবিতকরণটা হচ্ছে তুমি একটা মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দিছো, দেওয়ার পরে তুমি হঠাৎ করে একটা ক্লু পাই গেছো যে এই মামলার এই হচ্ছে ব্যক্তি বা আসামি। সেই ক্ষেত্রে আইউকে আদালতে আবেদন করতে হয়, আদালতে আবেদন করতে হয় যে এই মামলাটি আমি পুনরায় আবার তদন্ত করতে চাই। তাহলে আদালতের আয়ুর আবেদনের পরিপ্রেক্ষিতে তখন আয়ু আবার এটা নতুন করে তদন্ত করতে পারে। আয়ু বা অন্য যে কোনো অফিসার এটা তদন্ত করতে পারে। তো তদন্ত করে যদি নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাকে চার্জশিট দিতে হবে। চার্জশিট আপনাকে আগে ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, এখন আপনাকে চার্জশিট দিতে হবে, যেটা নেই নতুন তথ্য প্রমাণ পাইছেন। আর যখন আপনি কি আপনার কোনো সাক্ষ্য প্রমাণ আপনি পান নাই, যে ক্ষেত্রে আগে আপনি ফাইনাল রিপোর্ট দিয়েছেন পরবর্তীতে আবার তদন্ত করছেন, এই জন্য আপনাকে সম্পূরক ফাইনাল রিপোর্ট আপনাকে দাখিল করতে হবে। কি করতে হবে বন্ধুরা? সম্পূরক ফাইনাল রিপোর্ট হচ্ছে আপনাকে দাখিল করতে হবে। এই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 277। তোমরা জানো যে তদন্ত পুনর্জীবিতকরণ এবং পুনঃতদন্ত এই দুটো বিষয় কিন্তু এই টিকা আসে পরীক্ষা, এটা আপনারা জানেন, ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা এখন যাব পিআরবি এই 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 280-তে।
280 279 আমরা একটু দেখবো যে মিথ্যা মামলা প্রত্যাহার কিভাবে করতে হয়। অর্থাৎ যে ব্যক্তি দণ্ডবিধির 211 বা 182 ধারায় মিথ্যা মামলা দায়ের করবে, সেই ব্যক্তির বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালতে শাস্তির ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে যেই ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করছে তদন্তকারী কর্মকর্তা 2 কপিতে একটি রিপোর্ট প্রস্তুত করে এএসপি সার্কেলকে জানাবে এবং এই বিষয়ে এএসপি সার্কেল বিজ্ঞ আদালতকে প্রতিবেদনের মাধ্যমে অবগত করবে। অর্থাৎ মিথ্যা মামলা দায়ের এবং মামলা প্রত্যাহারের ক্ষেত্রে মনে করেন আপনি একটা মামলা করছেন, এই মামলাটা মিথ্যা, তাহলে যে ব্যক্তি মিথ্যা মামলা করছে এই ক্ষেত্রে মামলার আয়ু, 2 কপিতে একটা প্রতিবেদন প্রস্তুত করে সার্কেলকে জানাবে। সার্কেল আবার এই বিষয়টা সরাসরি আদালতকে অবগত করবে যে এই মামলাটা মিথ্যা বা ভুয়া, সেক্ষেত্রে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। এই হলো 279, এগুলো আসবে না পরীক্ষায়। 280-তে নর্মালি আপনাকে তল্লাশি বা অনুসন্ধান রিলেটেড যে কার্যক্রমটা, মানে আপনারা গতকাল ক্লাস যেটা আমরা পড়াইছি সেটা হচ্ছে যে তল্লাশির যে সাধারণ নিয়মাবলী। পিআরবি 280-তে তল্লাশির কিন্তু অনেক নিয়মাবলীর কথা আপনাকে আলোচনা করছে। এই যে এবছর আমরা যে আমাদের বইয়ের কালার কালার কি এটাই রাখবো নাকি অন্য কালার করবো বলেন তো? হুম, এটাই ভালো হবে না? ইনশাল্লাহ কালারটা ভালো আছে। আচ্ছা, তাহলে এখানে এখানে হচ্ছে নর্মালি হচ্ছে যে তল্লাশির যে নিয়ম বা মানে প্রবিধান, এখানে 280-তে কিন্তু মানে মেলা কথা, মেলা কথা মানে অনেক কথা কইছি, এত কথা তো আর পড়ানো যাবে না। তো নর্মালি তল্লাশির যে নিয়ম কানুন, যেটা যে কার্যবিধির 102, 3 যে কথাগুলো কইছে, ওই কথাগুলোই পিআরবি 280-তে নর্মালি কইছে, ঠিক আছে কিনা? যে একটা তল্লাশি কার্যক্রম আপনি কিভাবে চালাবেন, কাদেরকে সাক্ষী হিসেবে তলব করবেন, কাদেরকে তলব করা যাবে না, তল্লাশির ক্ষেত্রে কিভাবে তল্লাশি কার্যক্রম মানে করতে হবে, তারপর জবাবদিহি কিভাবে প্রস্তুত করতে হবে, কে স্বাক্ষর করবে কে করবে না, এই আইনানুগ যে প্রক্রিয়ার কথা, এই আইনানুগ যে প্রক্রিয়ার কথা, সেইটা আপনাকে এই এই তল্লাশিতে বেসিক্যালি আপনাকে আপনাকে বলছে। অর্থাৎ এই পিআরবি 280-তে তল্লাশির যে সাধারণ নিয়ম, তল্লাশি বা অনুসন্ধান একই কথা, এই নিয়মের কথা আপনাকে এখানে বলছে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেখানেই তল্লাশি কার্যক্রমের কথা পরীক্ষায় আপনার আসবে, সেখানেই আমরা কার্যবিধির 102, 3 পিআরবি 280 বিধি আপনাকে ব্যবহার করতে হবে। পিআরবি 280 বিধি আপনাকে ব্যবহার করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? শোনা যায় আমাকে? হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন। কি কমেন্ট করছেন আপনারা? একজন বলছে যে আমি ভর্তি হতে চাই, আপনার ছাত্র ছিলাম আরমান। ভর্তি হয়ে যান, ফোন দেবেন 01712 374 382, ঠিক আছে? পড়তে হবে, পড়লেই দেখবেন ইনশাল্লাহ কাম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 280। তো 280 যেমন তেমন ওটা আসলে তেমন কোনো বিষয় না। 282টা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, এখান থেকে রিটেনে প্রশ্ন আসবে যে টিআই প্যারেড কাকে বলে বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড কি, ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে টিআই প্যারেডের ভূমিকা কি, অথবা প্রশ্ন আসতে পারে টিআই প্যারেডের ক্ষেত্রে বা টিআই প্যারেডের বৈশিষ্ট্য কি, এই টাইপের রিটেনে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে টিআই প্যারেডের ইংরেজি হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। আর একটা জিনিস মনে রাখবেন, টিআই প্যারেড সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক আদালতে কিন্তু এটা প্রাসঙ্গিক, 9 এবং 35 ধারায়, ঠিক আছে কিনা? আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে টিআই প্যারেডের উদ্দেশ্য সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা। যেই মামলার মূল অপরাধীকে যখন শোনেন, একটা জিনিস আপনার বলি, কথা খালি সবাই কমেন্ট করতেছে, বিগত বছরগুলোর প্রশ্ন এখন আমি আপাতত দিচ্ছি না, আমি সব প্রশ্ন ক্লাসে সমাধান করব। মানে আমার গাইড আপনাদেরকে মূল দেওয়ার উদ্দেশ্য আছে যে সকল প্রশ্নগুলোর পিডিএফ আমি ক্লাসে লেখাচ্ছি, এই সব পিডিএফ গুলো আমার বইতে একসাথে করে দিচ্ছি। এই পিডিএফটা যখন আপনি কম্পিউটারে প্রিন্ট করতে গেলে আপনার 1000-1500 টাকা লাগবে, তাহলে এই টাকাটা আপনার সেভ হয়ে যাচ্ছে। সব একটা ফাইল আকারে বা একটা বই আকারে জিনিসটা আপনি পাচ্ছেন, তাহলে এটা তো আপনার উপকার হবে, তাই না ভাই? বেশি পেঁচায়েন না, কথা বোঝেন নাই? তাহলে যেহেতু আমি একটা বই আকারে দিচ্ছি আমার সব লিখিত প্রশ্নগুলো, এটা আপনার কাজে লাগবে। এটা যদি কম্পিউটার থেকে প্রিন্ট দেন তাহলে আপনার 1500-2000 টাকা লাগবে, তো এত টাকা তো নষ্ট করার দরকার নাই। আমি যদি 400-500 টাকার মধ্যে আপনাদেরকে আপনার ঘরে ঘরে আমি পৌঁছে দিতে পারি, তাহলে আপনার এটা ভালো না আপনার? এবং এটা সংরক্ষিত বইয়ের মতো থাকলো যে এটা আলামিন ভাইয়ের লিখিত প্রশ্ন, বেশি কথা বলা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে টিআই প্যারেডটা কি বলা হচ্ছে, টিআই প্যারেড হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে হ্যাঁ প্রকৃত অপরাধীকে শনাক্ত করার যে আইনানুগ প্রক্রিয়া, তাকে টিআই প্যারেড বলে। অর্থাৎ এখানে বলতেছে যে টিআই প্যারেডে সাধারণত কে উপস্থিত থাকতে পারে না, এমসিকিউ, পুলিশ অফিসার উপস্থিত থাকতে পারে না। টিআই প্যারেড কে নেয়? টিআই প্যারেড নেয় হচ্ছে ম্যাজিস্ট্রেট নেবে বা একজন সাব রেজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড হবে। একজন ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে 8 থেকে 10 জন ব্যক্তিকে একসাথে হাঁটাতে হবে। আর যদি একাধিক ব্যক্তিকে শনাক্তকরণ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে 10 থেকে 20 জন ব্যক্তিকে
একত্রে আপনাকে হাঁটাতে হবে, একই পোশাকে, একই মান মর্যাদা বা একই সামাজিক ব্যক্তি যারা আছে তাদের হাঁটাইতে হবে। টিআই প্যারেড সাধারণত এমন ভাবে নিতে হবে যেন মানে এই ইয়ারা কি বলতেছে, এই মানে এই সন্দেহভাজন ব্যক্তিরা যেন শনাক্তকারীকে দেখতে না পারে, ঠিক আছে কিনা। এবং শনাক্তকারী ব্যক্তি এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে একসাথে সাধারণত রাখা যাবে না। এবং টিআই প্যারেডে সাধারণত পুলিশের উপস্থিতি রাখা যাবে না, তো দূরে রাখতে হবে। এবং টিআই প্যারেড সাধারণত কারাগারে উপস্থিত করতে হবে। টিআই প্যারেড নিয়ে আর নির্দিষ্ট কোনো দিন দিন নাই। টিআই প্যারেড একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যত দ্রুত সম্ভব এটা শেষ করতে হবে, ঠিক আছে কিনা। যত দ্রুত সম্ভব সেটা আপনাকে শেষ করতে হবে। যেমন এই জেল প্যারেড সোমবারে হয়, আবার এই আমাদের থানায় দেখি চৌকিদার প্যারেড হলো মঙ্গলবারে হয়, ঠিক আছে কিনা। বাট চৌকিদার প্যারেডের পিআরবিতে কোনো জায়গায় আমি পাই নেই যে এটা কি বারে হয়। এটা পেছানোর কিছু নাই, জাস্ট একটু মনে রাখলেই আপনাদের হবে, ঠিক আছে ভাই। আচ্ছা, কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, হুমায়ুন কবির। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে টিআই প্যারেডে সন্দেহভাজন সকল আসামি উপস্থিত, এমসিকিউ কি থাকবে, টিআই প্যারেডে সন্দেহভাজন সকল আসামি হচ্ছে আপনার উপস্থিত থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যে ব্যক্তি জামিনে মুক্ত আছে এই মামলায়, সেই ব্যক্তিকে টিআই প্যারেডে কিন্তু অংশগ্রহণ করানো যাবে নয়াকারে না। ক্লিয়ার ভাই? যে ব্যক্তি জামিনে মুক্ত আছে এই ব্যক্তিকে টিআই প্যারেডে অংশগ্রহণ করানো যাবে না। চার্জশিট 2 কপি, চার্জশিট 2 কপি। জেল প্যারেড কি সোমবার না রবিবারে? জেল প্যারেড রবিবারে, রবিবারে, হ্যাঁ। শনিবারে হলো একজন এএসআই প্রস্তুত করে, রবিবারে হয় জেল, থ্যাংক ইউ, জেল প্যারেড রবিবারে, হ্যাঁ। আচ্ছা, পিআরবি 283, 467 হচ্ছে স্বীকারোক্তি সত্যাবধ, অর্থাৎ স্বীকারোক্তি কাকে বলে এই সংজ্ঞার ক্ষেত্রে পিআরবি 283, 467 এটা আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, সাজাপ্রাপ্ত আসামিদের সাথে সাক্ষাৎকার 285। কোন সাজাপ্রাপ্ত আসামির নিকট থেকে তার এলাকার তার মতো অপরাধ কোন কোন ব্যক্তিরা সেই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ সুপার বা পুলিশ সুপার অনুমতি ক্রমে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্ন নয় পুলিশ অফিসার সাক্ষাৎ করতে পারে। অর্থাৎ যে ব্যক্তির সাজা হয়ে গেছে এই ব্যক্তির সাক্ষাৎকার নিতে পারবে পুলিশ সুপার বা পুলিশ সুপার অনুমোদন ক্রমে একজন ইন্সপেক্টরের নিচে নয় এমন অফিসার করতে পারবে, এটা মনে রাখবেন 285। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছিলাম যে একজন কয়েদির সাথে সাক্ষাৎকারের বিধান কি, প্রক্রিয়া কি পিআরবির আলোকে, এটা হচ্ছে পিআরবি 489, লিখে রাখেন ভাই, নাহলে মন থাকবে না রে। পিআরবি 489 লেখা আছে একজন কয়েদির সাথে কি, একজন কয়েদির সাথে সাক্ষাৎকার করতে গেলে একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত সাক্ষাৎ করা যাবে না। ম্যাজিস্ট্রেটের কাছে উকিলের মাধ্যমে আবেদন করতে হবে, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে কয়েদির সাক্ষাৎ করা যাবে। কোথায়? জেল হাজতে সাক্ষাৎ করা যাবে। এবং আরেক বলতেছে জেল সুপারের অনুমতি নিয়ে মামলার আয়ু, জেল সুপারের অনুমতি নিয়ে মামলার আয়ু কয়েদির সাথে জেলখানার ভিতরে আপনার গারদখানার ভিতরে সাক্ষাৎকার করতে পারে। এটাও পিআরবি কততে বলতেছে? 489 বিধিতে আপনাকে বলতেছে। তবে এই প্রাসঙ্গিক কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা এই সাক্ষাৎকারের বিষয়ে আপনাকে নর্মালি করা যাবে না। তাহলে 285 এবং 489 এর মধ্যে পার্থক্য কি? 285 হচ্ছে যে ব্যক্তি সাজা হয়ে গেছে এই ব্যক্তির সাথে সাক্ষাৎকারের নিয়ম কি। আর 489 হচ্ছে সাজা হয়নি কিন্তু কারাগারে আছে, তার সাক্ষাৎ বা কয়েদির সাথে সাক্ষাৎকার কিভাবে করতে হয় সেটা হচ্ছে 489 বিধি, পারবেন এগুলো। আচ্ছা, পিআরবি 286টা কিন্তু গুরুত্বপূর্ণ। ওই যে দেখছেন আমরা এই যে কার্যবিধি আইনে পড়ছিলাম যে 401 ধারা মোতাবেক দণ্ড স্থগিত বা মওকুফ করা যায়। সরকার এই যে আপনার এই বিভিন্ন শর্ত আরোপ করে মওকুফ করবে, যেমন বেগম খালেদা জিয়ারে দণ্ড মওকুফ করা হয়েছিল এবং আরো অনেক মওকুফ করা হয়। তাহলে এই যে যে শর্ত, এই শর্তগুলো কি? এই শর্তগুলোর কথা কিন্তু কার্যবিধির কোথাও বলে নাই। কোথায় বলছে? বলছে পিআরবিতে বলছে যে দণ্ড যে হ্রাস করা যায় বা কমানো যায় বা সরকার এই উদ্যোগ নিতে পারে কোন কোন শর্তে এগুলো করতে পারে, এই শর্তগুলো কি লেখো। এই শর্তগুলোর কথা পিআরবি 286-তে বলতেছে। বলতেছে কি যে যাকে দণ্ড মওকুফ বা স্থগিত বা হ্রাস করা হবে এই ব্যক্তি নিকটতম থানায় আসছে হাজিরা দিবে, বাসস্থান পরিবর্তনের 1 সপ্তাহ পূর্বে ওসিকে জানাবে। তাহলে এমসিকিউ হতে পারে, কোথায় হাজিরা দেবে? থানায় হাজিরা দেবে। বাসস্থান পরিবর্তনের কতদিন পূর্বে ওসিকে জানাবে? 1 সপ্তাহ পূর্বে জানাবে। এবং নতুন বাসস্থানে আসার 1 সপ্তাহের মধ্যে নতুন থানার ওসিকে বিষয়টা জানাবে। খারাপ চরিত্রের লোকদের সাথে কোনো মিলামেশা সে করবে না এবং নতুন কোনো অপরাধ সে করবে না। এই শর্তে কার্যবিধি 401 ধারা মোতাবেক কি করা যায়? তাকে হচ্ছে আপনার এই সরকার দণ্ড স্থগিত বা মওকুফ করে। এই হলো পিআরবি 286। রিটেনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন শর্তে দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়, পিআরবির আলোকে লেখো। তাহলে পিআরবির আলোকে যখন লিখতে হবে 286 এই পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। আসবে না নরমালি মনে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, পরের প্রশ্ন আসেন। তো এখানে তেমন কোনো কঠিন কথা বলে নাই।
এখানে নর্মালি আপনাকে বলতেছে 287টা হচ্ছে কার্যবিধির 107 145-এর ক্ষেত্রে, আর 288 কার্যবিধির 109-এর ক্ষেত্রে, আর 289টা হচ্ছে কার্যবিধির 110-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে কিনা? 293টা আমরা দেখি। এখানে বলতেছে সরকারি অফিসার নয় এমন সকল সাক্ষীর খরচ এবং তদন্তের স্বার্থে বিল, রেলওয়ে, নৌপথ, সড়ক পথে ভ্রমণ সংক্রান্ত খরচ বিল পুলিশ সুপারের নিকট অনুমোদন এবং অর্থ প্রদানের জন্য পাঠাতে হবে। আচ্ছা, সরকারি অফিসার নাই তার মানে কি, যারা আমজনতা পাবলিক যারা আছে, আমজনতা পাবলিক যারা আছে, এরা যে আদালতে সাক্ষী দিতে যায়, সোর্স বা ফোর্স বা পাবলিক, এদেরও কিন্তু সাক্ষীর বিধান আছে। কিন্তু নর্মালি তো দেয়া হয় না, দেয়া হয় কিনা? সাক্ষীর খরচ, তদন্তের স্বার্থে দীর্ঘ পথে যারা ভ্রমণ ভ্রমণ করবে, এগুলোর কি আছে, পুলিশ সুপারের যে খাত আছে ওইখান থেকে টাকা দিতে হবে, এগুলো দরকার নাই পড়ার। 286 বলতেছে ছবি সম্পর্কিত ব্যুরো এবং আঙ্গুলের ছাপের গভীর ব্যবহার, চুরি ডাকাতি, তারপরে হচ্ছে আপনার ধর্ষণ খুন মামলার অপরাধী বিভিন্ন আঙ্গুলের ছাপ রেখে যায়, ঘটনাস্থলে বিভিন্ন আলামত এবং আঙ্গুলের ছাপের ছবি তুলতে হয়, গ্রেনেড পাউডার ব্যবহার করতে হয়, কাগজ এবং কাপ ইত্যাদির উপরে গ্রে পাউডারের পরিবর্তে গ্রাফাইট ব্যবহার করতে হয়, উটের লোমের ব্রাশ করা পরিষ্কার করে আলামত গুলো নর্মালি হচ্ছে এই 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 সংরক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ এই নর্মালি হাত পায়ের আঙ্গুলের ছাপ যেগুলো, এগুলো সংরক্ষণের যে প্রক্রিয়া, এটা হলো পিআরবি 296। 296 সাথে পিআরবি 638, তারপরে 635, এই দুটো পিআরবিও কিন্তু যায়, এছাড়া আর কোনো কিছু নাই। আচ্ছা, আমরা চলে যাবো পেয়ার বিধি 97। পেয়ার বিধি 97 ওই যে হলো কার্যবিধি সাক্ষ্য আইনের 45, কার্যবিধির 509, 509-এর কয়ের সাথে এই পেয়ার বিধি 97 দেখা যায়। অর্থাৎ বিশেষজ্ঞের অভিমত, অর্থাৎ যে বিষয়ে যে ব্যক্তি এক্সপার্ট আছে ওই বিষয়ে ওই ব্যক্তি কি দিতে পারে, একটা অভিমত দিতে পারে। ঠিক আছে কিনা? এই এবং অভিমত আদালতের প্রাসঙ্গিক বা হচ্ছে গ্রহণযোগ্য, এই কথা আপনাকে বলতেছে সিআরপিসি 297-তে আপনাকে। ঠিক আছে, কালকে আমরা 299 থেকে সামনে পড়বেন, আজকে আর পড়তেছি না। পর্নোগ্রাফির 7 ধারা, হ্যাঁ, বিশেষজ্ঞের অভিমত পর্নোগ্রাফির 7 ধারা। কালকে ক্লাস পেয়ারবি খুবই, কালকে আমি পেয়ারবি আগে পড়াবো দেখি। কালকে আমি পেয়ারবি ইনশাল্লাহ আগে পড়াবো, ক্লিয়ার? মনে রাখবেন কালকে পেয়ারবি আগে পড়াবো। কালকে ক্লাস রাত 8টা 30, ঠিক আছে? কার কি কথা আছে বলেন, কার কি কথা আছে বলেন। স্যার এই যে ভালো স্যার। ক্রিকেটজীবীদের এই যে 66 ধারাটা, এই যে বলেন, কমেন্ট করেন, বলেন। গ্রেপ্তার, স্যার ওইটা কি আপনার গাইডে আছে? গতকালকের অডিও ভিডিওটা দিয়ে স্যার গাইডে কি নারকেল আপডেট করা করবেন? কি যে? স্যার ফৌজদারি কার্যবিধির এই যে 66 ধারার যে প্রশ্নটা স্যার, ওইটা কি স্যার আপনার গাইডে আছে? মাইনার একটা সাজেশনটা দিলে সব আছে, ভালো সব হতো আছে স্যার। ভাই, আপনি গাইডে এগুলো সব পাবেন এবং কার্যবিধির বসে সবই আছে ভাই। মাইনার একটা সংক্ষিপ্ত একটা ওই যে সাজেশন স্যার দিন এই যে স্যার। আসামি ওরে ভাই রে, 15 স্যার সালের এবার স্যার এই যে বইতে বলছি একটু মাইনর সূচি দেবেন। এক তারিখ থেকে মাইনর এক শুরু করবো, টেনশনের কিছু নাই। মাইনর একটা আমি অন্য টিচারদের মতো গাদা গাদা চুক্তি পড়াবো না, সর্বোচ্চ 15 থেকে 16টা আইন পড়াবো। আমি নিজে গত এর ভিতরে 80 আসবে না। স্যার এবার বইতে একটু সূচি দেবেন, সূচি। বইতে সেকন্ডটা সুস্থি আছে, শুনতে পাবেন ভাই। আমি আবারও বলি, যারা বই শুধু নেবেন তারা ফরমটা পূরণ করুন, অযথা আমার টাকা পয়সা নষ্ট করেন না। আমার ওই বিক্রি করার ইচ্ছা আমার নাই, ঠিক আছে কিনা? এগুলো অনেক ঝামেলার জিনিস। সুতরাং শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আমি সম্পূর্ণ একটা করে দিচ্ছি, আপনাদের উপকার হবে এই জন্য। সেকন্ডটা দিন স্যার গতকালের। স্যার ওই যে বই বিক্রির ওই ইটা ছবিটা একটু দেন তো। ফর্মটা দিব বই দিব আনা, ভাই, দিব এটা পূরণ করবেন, দিব ইনশাল্লাহ। স্যার এই বই আনাও, বই এমনি আনাও। কেমন কি ভালো লাগতেছে ইনশাল্লাহ ভাই, শোনেন আপনাদের বলি, আমার উপর স্যার নতুন কোন সংশোধনী থাকবে নাকি গাইডে? নতুন আগে আগে বইটা বেরোলি ওই বই দেখে পড়তে পারতাম স্যার। শোনেন এখন কথা আমি বলি, প্রতিদিন আল্লাহর বান্দারা যারা আছেন আপনারা একটু ভোরে উঠে লেখাপড়া করবেন। এই যে সুসি টুসি আগডুম বাগডুম এগুলো কোনো কাজে আসবে না। আপনাকে এই যে কানে ইয়ারফোন দিয়ে কার্যবিধি দণ্ডবিধি সাক্ষ্য আইনের সূচিটা 1 সপ্তাহ কন্টিনিউ শোনেন, তাহলে সব ধারাগুলো আয়ত্তে চলে আসবে। 2 নম্বর হচ্ছে 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত যত প্রশ্ন পরীক্ষা আসছে, বাজারে বিভিন্ন টিচারের গাইড আছে, আমার গাইডে ওই সব প্রশ্নগুলো সবই আছে, দেখবেন। এবং এই প্রশ্ন আমাদের লেখার ছিল,
এই প্রশ্নগুলো আপনাকে রিভিশন দিতে হবে। পরীক্ষার হলে যদি আপনি প্রশ্ন লিখতে না পারেন, এই চেহারাও কোনো কামে আসবে না, এই লেখাপড়াও কোনো কামে আসবে না। কথা বুঝছেন? এই জন্য যত বেশি সম্ভব আপনাকে বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, যে একটা স্যার প্রশ্ন বোর্ড কিভাবে কালারটা চেঞ্জ করে দিয়েন। আর গতকালকের অডিও ক্লাসটা আমি দিয়েন উত্তর স্যার। রাখবো। গুরুত্বপূর্ণ এটা ভাই। সবার নাটক কাম কি কয় আমি তো বুঝি না। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আগের কি প্রশ্ন বলেন তো? গত ক্লাস স্যার আপনি বলছিলেন যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ সুপার জেলার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী আমন্ত্রণ করতে পারে না, কিন্তু পিআরবি 146-এ আপনার শীটে আছে স্যার পুলিশ সুপার পারে। বুঝিনি, পুলিশ সুপার কি? স্যার ওই যে আপনি বলছেন যে পুলিশ সুপার জেলার ক্ষেত্রে বেআইনি সমাবেশের জন্য সশস্ত্র বাহিনী আমন্ত্রণ করতে পারে না, কিন্তু পিআরবি 146-এ আছে পুলিশ সুপার পারে স্যার। আমি বুঝিনি আপনার কথা, বাবা বলেন তো। স্যার পিআরবি 146-এ আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সুপার সশস্ত্র বাহিনীকে নিয়োগ করতে পারে, কিন্তু আপনি বলছিলেন যে জেলার ক্ষেত্রে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, পুলিশ সুপার পারে না। এই বিষয়টা বুঝি নাই স্যার। Utai, Yasmin. Jamuram. Local. Jamuram. ভাই শোনেন, আমি বলি, মানে আমরা যে অ্যাপসটা কিনছি বুঝছেন, লন্ডি একেবারে হজবরল অ্যাপস এটা। এই মাসটা কয়েকদিন আমরা 1 তারিখে নতুন আমরা add করেছি। আমি ক্লাস করি স্যার গতকালকের অডিও ক্লাসটা দিয়েন এগুলো স্যার। আপনাকে একটু রেকর্ডিংও শুনতে হবে। আর এই যে এটা হলো যে 40 মিনিট পর কেটে যায় বুঝছেন, সমস্যা কি, বাট ল্যাপটপে যে আইডি লিংকটা আছে ওইটা 40 মিনিট পর কাটে না, ওইটা আনলিমিটেড থাকে। হ্যাঁ, এই সমস্যা হয়। তাছাড়া তো আমি ভিডিও লাইভ দেই, সবই দিচ্ছি।